জমি দখল করে অবৈধ নির্মাণ। ওটা 8 তলা ছিল, এখানে তবু একটা ছোট একটা নির্মাণ হয়েছে, অতটা উঁচু অতটা বিরাট ভাবে নির্মাণ নয়, কিন্তু হয়েছে অবৈধ নির্মাণ। ইঞ্জিনিয়াররা কি বলছেন দেখুন। 3-4 মাস আগে হয়েছে দেখে মনে হচ্ছে আর কি, বিএলওর কাছ থেকে রিপোর্ট নেবো আর কি। জায়গাটা দেখে মনে হচ্ছে আমাদেরই আর কি, জায়গা আর কি। এবার বিএলও এটা কনফার্ম করে দেবে আমাদের, তারপর আমরা নোটিশ ধরাবো যে কনস্ট্রাকশন করছে। আর এটা কৃষক বাজার, বাগদা কৃষক বাজারের সামনে কারা করছে এই অবৈধ নির্মাণ, কিভাবে অবৈধ নির্মাণ হলো এতদিন ধরে, কেন প্রশাসনের চোখে পড়লো না, কিভাবে পড়লো, তারপরে কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, দেখো তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান সঞ্জিত সর্দারের বিরুদ্ধে বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা একটি অভিযোগ দায়ের করেছিল বাগদা বিডিও, পুলিশ প্রশাসন, এসডিও এবং বিভিন্ন দপ্তরে। তার অভিযোগ ছিল যে বাগদা কৃষক বাজারের সামনে যে পিডব্লিউডির জায়গা রয়েছে, সেই পিডব্লিউডির জায়গাতে অবৈধভাবে নির্মাণ করছে এই তৃণমূল কংগ্রেসের প্রধান। সেই বিষয়ে গত নভেম্বরের 22 তারিখে বাগদা পঞ্চায়েত প্রধান অস্বীকার করছেন, কিছুক্ষণ পরে দেখাবো পঞ্চায়েত প্রধান অস্বীকার করছেন কিভাবে। একদমই পঞ্চায়েত প্রধান কিন্তু সঞ্জিত সর্দার জানিয়েছেন যে তিনি এই অবৈধ নির্মাণের সঙ্গে কোনো ক্রমে যুক্ত নয় এবং যে পূর্ত দপ্তরের জায়গায় এই অবৈধ নির্মাণের অভিযোগ করা হয়েছে। বাগদার বিভিন্ন প্রান্তে এরকম পূর্ত দপ্তরের জায়গায় যারা বেকার ছেলে রয়েছে তারা কিন্তু দোকান করে আগে থেকেই রয়েছে, তেমনই কিন্তু দাবি করেছেন। অন্যদিকে পঞ্চায়েত প্রধান দাবি করেছেন যে বিজেপি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন এবং তিনি যেহেতু আদিবাসী পঞ্চায়েত প্রধান সেই কারণে বিজেপি এরকম ধরনের অভিযোগ করছে বলে দাবি করেছেন এবং পুরোপুরি অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেছেন। অয়নদা, ভিত্তিহীন বলে দাবি করছেন তিনি, কিন্তু বিজেপি আবার বলছে এটা এই যে ইঞ্জিনিয়াররা এসেছেন এটা তাদের আন্দোলনের জয়। যদিও পিডব্লিউ অফিসার এসেছেন, তারা যেটা ম্যাপ দেখে নির্ণয় করেছেন সেটাই সঠিক পিডব্লিউ জায়গা। সারা বাগদা এলাকাতে হাজার হাজার দোকান রয়েছে, কৃষিমান্ডির সামনেও প্রায় কয়েকশো দোকান আছে যেখানে ব্যবসা করছেন বেকার ছেলেরা। এখানে আমাদের কোনো ইন্ধনের কোনো ব্যাপার নেই, বেকার ছেলে তারা পিডব্লিউ করছেন, পিডব্লিউ যখন মনে করবেন তাদের জায়গার প্রয়োজন তখন তারা নিয়ে নেবেন। সেটা আমরা ভারতীয় জনতা পার্টি থেকে যে আমরা আন্দোলন করেছিলাম, বাগদা পথ অবরোধ করেছিলাম, এটা ভারতীয় জনতা পার্টির একটা নৈতিক জয়। আমরা চাইব যে সরকারি জায়গার উপর কেউ আর নজর না দেয় এবং প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক, যাতে ভবিষ্যতে কেউ আর সরকারি জায়গার উপর হস্তক্ষেপ করতে না পারে। এবার দেখাবো গঙ্গারামপুরে উত্তেজনা, উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা। আর্থ মুভারের সামনে একেবারে শুয়ে পড়লেন মহিলারা। হাইকোর্টের নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিল। তারপরে দেখুন, এটা গঙ্গারামপুরের কোরিয়াল এলাকায়। বন্ধ রাখতে বাধ্য হলো হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান। পূর্ত দফতর এই উচ্ছেদ অভিযান শুরু করে। দেখুন সেই ছবি। এবার কথা বলবো প্রতিনিধি সুজনের সঙ্গে। সুজন, এরা কোন জায়গায় বসবাস করছিলেন, হাইকোর্টের নির্দেশ কি ছিল এবং কি হবে এরপরে? হ্যাঁ দেখো অয়নদা, তোমাকে জানিয়ে রেখেছি এরা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপাড়ার যে কোরিয়াল গ্রাম রয়েছে সেখানে বসবাস করতো 17টি পরিবার এবং যে জায়গাটায় তারা বসবাস করতো সেটা ন্যাশনাল হাইওয়ে এবং পিডব্লিউডি জায়গা। এবং এই যে ন্যাশনাল হাইওয়ে এবং পিডব্লিউডির জায়গায় তারা বসবাস করছে, রীতিমতো আজকে কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল যে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার, কারণ তাদের সেই জায়গাটাই তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার কথা জেলা প্রশাসনকে জানিয়েছিল। এবং সেই মোতাবেক আজকে কিন্তু গঙ্গারামপুর থানার পুলিশ এবং মহকুমা যে শাসকের দপ্তর রয়েছে সেখান থেকে আধিকারিকেরা এসেছিল, অর্থ মোবাইল নিয়ে এসেছিল এবং তারা কিন্তু যখন উচ্ছেদ করতে যায় তখন কিন্তু রীতিমতো গ্রামবাসীদের উত্তেজনার সম্মুখীন হতে হয়, কারণ গ্রামবাসীরা তারা কিন্তু অর্থ মোবাইলের যে একদম উচ্ছেদ হবে, হাইকোর্টের নির্দেশ তো রয়েছে।
হ্যাঁ, এখন কিন্তু সেই বিষয়ে কিন্তু আজকে কিন্তু তাদেরকে পিছু পা হতে হলো, কারণ হাইকোর্টের নির্দেশকে তারা আজকে ফলো করতে পারেনি। কারণ যে ন্যাশনাল হাইওয়ে যারা অথরিটি ছিল তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে 3 মাসের মধ্যে সেই জায়গা ছাড়তে দেওয়ার নির্দেশ দিয়েছে। পুনর্বাসন না পেলে তারা জায়গা ছাড়বেন কিনা সেটাই দেখার। 3 মাস কেন 6 মাস পর কেন আজকে বিহিত করে দিলে হয় কোনো কিছু একটা ব্যবস্থা করে দিবে, নাহলে বিশের কোটা নিয়ে এসে দিবে। 3 মাস পর আবার এরকম করে আমাদের হেনস্থা হতে হবে, আমরা তা চাই না। ফাইনাল পরীক্ষা তারা যদি পরীক্ষা না দিতে পারে তাহলে একটা বছর তাদের মার যাবে। আর যদিও যারা পরীক্ষা দিচ্ছে তারা কি প্রকৃতভাবে পরীক্ষা দিতে পারছে? কালকে লাইন কেটে দিয়েছে, তাহলে তারা কেমন করে পড়ছে? আবার মানসিক, তারা তো বাচ্চা, তারা তো কিছু, তাদের মানসিক চাপটা আরো বেশি। আপনারা কি হাইকোর্টের দ্বারস্থ হবেন? আমরা হাইকোর্টে, আমাদের টাকা নেই, আমরা কেমন করে যাবো? আমাদের তো দিন আনি দিন খাই, আমরা টাকা পাবো কোথায় অত টাকা? ওনাদের বললাম, ওনারা যেহেতু রেজিস্ট্যান্স করছেন আমরা তো আর জোর করে ভাঙতে পারবো না। ওনাদের বললাম যত তাড়াতাড়ি সম্ভব বিকল্প ব্যবস্থা করে কিন্তু হাইকোর্টের অর্ডার কি হবে তাহলে? দেখা যাক, আমরা সেরকমভাবে রিপোর্ট দেবো, তারপরে মহামান্য আদালত যা ভাববেন সেটা। এখানে হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়েও বাস্তবায়ন করতে পারলো না পূর্ত দপ্তর। কিন্তু এই জায়গাতে দেখুন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, তার সামনের রাস্তা দখল করে বাড়ি এবং সেখানেও বসবাস, বেআইনিভাবে বসবাসের অভিযোগ। পরিবারগুলোকে অন্যত্র অন্য জায়গায় সরিয়ে দেওয়ার জন্য সরানোর কথা বলা হয়েছিল প্রশাসনের তরফে, কিন্তু প্রশাসনের তরফে সেই কাজ এখনো করা যায়নি। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কাছেই একটি রাস্তা, সেই রাস্তা দখল। জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েত এলাকার ঘটনা, 6 মাস আগেই বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ প্রশাসনের। স্থানীয়রা কি বলছেন একবার দেখাই। ওনারা হুট করে আসে বললেন 7 দিনের টাইম দিচ্ছি, তোমরা উঠে যাও। 7 দিনের মধ্যে আমরা কোথায় যাবো? আমাদের তো সরকার থেকে কিছু একটু হেল্প করার দরকার ছিল। টাকা পয়সা বা জমি জায়গা প্রশাসন থেকে নোটিশ দিছে? হ্যাঁ, নোটিশ দিছিল। এখন আমরা নোটিশ দিছি, আমরা নোটিশের জন্য জায়গা জমি এখন আমরা গরিব মানুষ চেষ্টাও করছি, কিন্তু টাকা পয়সার অভাবে আমরা করতে পারি না। ঠিকই তাই, এদের টাকা পয়সা নেই, কিন্তু তারা কতদিন আগে এখানে বসবাস শুরু করেছিলেন, কোন রাস্তা দখল করে বসবাস শুরু করেছেন, পুনর্বাসনের কোনো ব্যবস্থা আছে কিনা শান্তনু? দেখো, এখনো পর্যন্ত যেটা বাসিন্দাদের দাবি, তারা 2 দশকের বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করছেন, সরকারি জমি তারা জানতেন, কিন্তু তারপরেও তাদের বক্তব্য তারা খুব দরিদ্র সীমার নিচে বসবাস করেন, তাদের নিজস্ব জমি কিনে নেবার মতন সামর্থ্য নেই, সেই কারণে তারা বসবাস করছিলেন। কিন্তু এখানে যখন সরকারি ভাবে হাইকোর্টের কাজ শুরু হয়, সার্কিট বেঞ্চে স্থায়ী ভবন নির্মাণের কাজ শুরু হয়, তখন কিন্তু বাসিন্দাদেরকে এখান থেকে সরে যাওয়ার নির্দেশিকা জারি করা হয়েছিল, প্রশাসন থেকে মৌখিকভাবে জানানো হয়েছিল এবং গত 6 মাস আগেও কিন্তু এদেরকে সরে যাওয়ার জন্য লিখিতভাবে নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। বলা হয় সরকারি খাস জমি থেকে সরে যেতে হবে, প্রয়োজনে আলোচনার মাধ্যমে অন্যত্র যাতে তাদেরকে পুনর্বাসন দেওয়া যায় সেই আলোচনাও তারা করতে রাজি ছিল প্রশাসন। কিন্তু 6 মাসের নোটিশেও কিন্তু কেউ প্রশাসনের সাথে যোগাযোগ করেনি। এরপরে একবার নোটিশ জারি করে প্রশাসন। এরপরে কিন্তু আজকে কিন্তু প্রশাসনের তরফ থেকে বিডিও নিজে গিয়েছিলেন এবং তাদেরকে চূড়ান্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। কারণ ন্যাশনাল হাইওয়ের পাশ দিয়ে রাস্তা থেকে একটা মাহুত করা হয়ে একদম সার্কিট বেঞ্চের সামনে এই বছর মার্চ মাসে, আগামী বছর মার্চ মাসে জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন নির্মাণের কাজ শেষ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ এপ্রিল মাসে এই ভবন চালু হবে বলে খবর। তার আগে এই রাস্তা নির্মাণের কাজ প্রশাসন শেষ করতে চাইছে, এই রাস্তা নির্মাণের কাজ প্রশাসন শেষ করতে চাইছে, কিন্তু কতদিন তাদেরকে সরানো যাবে, কতদিনের মধ্যে, সেটাও একটা প্রশ্ন। এবং তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা না হলে কি তারা সরবেন? বিডিও গিয়ে আজকে কি বললেন দেখুন। এখানে আমাদের জেলা শাসক মহাশয়কে হাইকোর্ট থেকে বলা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এখানকার মানুষদের সঙ্গে কথা বলে এখানকার মানুষদেরকে এখান থেকে জায়গাটা খালি করানোর জন্য সেই বিষয়ে আমরা এখানকার লোকজনদের সাথে কথা বললাম এবং আশা করব যে এখানকার লোকজন আমাদেরকে সহযোগিতা সেগুলো নিয়ে ডিএম ম্যাডামের সঙ্গে আপনারা কথা বলুন, উনি বলতে পারবেন। আমরা এখানে 7 দিনের জন্য ওনারা বলছিলেন বারবার করে যে ভেঙে নেওয়ার টাইম লাগবে, সেটা 7 দিনের সময় দিলাম।